চলে এলাম বাবুরবাগে শহীদ শিবশঙ্কর সেবা সমিতি, যার সঙ্গে রয়েছে রশ্মি ব্লাড ব্যাংক। টেলিফোন নাম্বারটাকে একটু নোট করে নিন। ভেতরে ঢুকবো, ঢোকার আগে বাহ্যিক চেহারাটা একটুখানি দেখিয়ে দিলাম। আপনি এখানকার স্টাফ? এখানকার স্টাফ। আপনার নামটা একটু বলুন। সন্দীপ মান্না। সন্দীপ মান্না। কতদিন ধরে এখানে স্টাফ আপনি? আমি আছি প্রায় 20 বছর। 20 বছর? তাহলে মানে একদম মানে অনেক কিছু দেখেছে এখানকার। হ্যাঁ, চলুন একটু ভেতরটা একটু দেখে। আপনি কি পেশেন্ট ছিলেন নাকি? আপনি কি পেশেন্ট? আজকে চোখের ডাক্তারবাবুকে দেখাতে এসেছিলেন, ডাক্তার দিব্যেন্দু রায়কে। আচ্ছা। ওনার নাম হচ্ছে অরুণ মজুমদার। আচ্ছা। আমাদের শহীদ শিবশঙ্কর সেবা সমিতির উনি সুবানুদ ভাই। আচ্ছা। আমাদের লাইভ মেম্বার, আচ্ছা, সদস্য শহীদ শিবশঙ্কর সেবা সমিতি। আচ্ছা, খুব ভালো লাগলো যে আপনার কি দেখানো হয়ে গেছে? সব খবর ভালো? বাবা, খুব খুব ভালো থাকুন, ভালো থাকুন। চল। এইবারে ঢুকতে চলেছি আউটডোর। আগে আউটডোরের বাহ্যিক চেহারাটা দেখিয়ে দিই। চলো। প্রচুর রোগী ভেতরে। রোগীরা বসে আছেন, এদের টিকিট সব হয়ে গেছে। টিকিট হয়ে গেছে। আচ্ছা। ডাক্তারবাবু দেখছেন, ডাক্তারবাবু একে একে নাম রাখছেন। আমাদের আজকে কোন কোন ডিপার্টমেন্টের ডাক্তারবাবু? আজকে আছে জেনারেল বিভাগ আছে আমাদের। জেনারেল বিভাগ। আমাদের আছে মানসিক বিভাগ, ডক্টর সুধাকর মণ্ডল। ডক্টর সুধাকর মণ্ডল আছেন আজকে চক্ষু বিভাগ, চক্ষু বিভাগ, ডক্টর দিব্যেন্দু রায়। আচ্ছা, এখন সব কটাই চলছে? এখন সব কটাই চলছে। আচ্ছা, একটু আপনার ডাক্তার দেখাতে এসেছেন? না, ওনার ব্লাড নিতে এসছেন। ব্লাড নিতে? ওপরে আমাদের ব্লাড সেন্টার থেকে। ও আচ্ছা আচ্ছা, প্যাথোলজি ডিপার্টমেন্ট। প্যাথোলজি না, ব্লাড সেন্টার। ও ব্লাড সেন্টার। এখানে ভেতরে অফিস, আমাদের অ্যাকাউন্টস সেকশন। ভেতরে অ্যাকাউন্ট সেকশন। অ্যাকাউন্ট সেকশনটা একটু দেখিয়ে দিই। কি নাম তোমার? আমার নাম এমডি ফারুক ইসলাম। আচ্ছা, কতদিন ধরে কাজ? আমি এখানে প্রায় 12 বছর ধরে কাজ করছি। 12 বছর? তোমাকে দেখে বেশ ছোটো ছেলে মনে হয়। তোমার 12 বছর হলো কী করে? আপনি? আমার নাম সমীর তরফদার, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আপনার সঙ্গে তো এর আগেও কোথায়? হ্যাঁ। তোমার নাম কি? আমি বিষ্ণু রাম। আচ্ছা, এই ভেতরটা? যেটা আমাদের ওপিডির টিকিট কাটা হয়, তার সঙ্গে আমাদের অফিস। ওপিডির টিকিট কাটা হয়। আমাদের যারা আছেন, আচ্ছা, এখানে সেক্রেটারি ম্যানেজমেন্টে তারা এসে বসেন এখানে। আচ্ছা, আপনি? আমি সুরজিৎ দত্ত, এখানকার সঙ্গে জড়িত। আচ্ছা, সেক্রেটারি ডক্টর সম্বরণ প্রামাণিক।
আপনি? আমি শৌকির চাঁদ সাধারণ গ্রন্থাগার। আচ্ছা আচ্ছা তার সভাপতি। আচ্ছা 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 ভালো আছেন? অধ্যাপক বিশ্বদেব চক্রবর্তী। অধ্যাপক বিশ্বদেব চক্রবর্তী। অধ্যাপক বিশ্বদেব চক্রবর্তী, নমস্কার। এখানে আমাদের ওপিডি টিকিট কাটা হয়। কিভাবে ওপিডি টিকিট কাটা হচ্ছে একটু দেখান। প্রথম যারা নতুন আমাদের এখানে আসেন, হ্যাঁ, একটু বলুন বলুন। যারা প্রথম আমাদের নতুন এখানে আসেন হুম তাদের 10 টাকার জন্য একটা 1 বছরের হুম ফিস নেওয়া হয়। ওকে। আর যতবার আসবেন ততবার 10 টাকা করে নেওয়া হয়। মানে আচ্ছা, প্রথমবার মানে আসলে ইনিশিয়াল 10 টাকা, আর যতবার আসবে ততবার 10 টাকা। 1 বছরের জন্য 10 টাকা, হ্যাঁ বুঝতে পেরেছি। আর যতবার আসবেন 10 টাকা। প্রথমবার এলে তার মানে 1 বছরের মধ্যে প্রথমবার এলে 20 টাকা, প্রতিবার 10 টাকা করে। বাহ বাহ। আচ্ছা, তারপর মোটামুটি এটা ডাক্তারবাবুরা দেখবেন, তার সঙ্গে 5 দিনের আমরা বিনামূল্যে মেডিসিন রোগীদের আমরা দিই। আর যদি এর মধ্যে প্রেসক্রিপশন বেশি থাকে সবাইকে দিই, আমরা সব পেশেন্টদেরই আমরা বিনা পয়সা ওষুধ দিই। ওকে ওকে। যা শুনলাম, ডক্টর দিব্যেন্দু রায়ের চেম্বারে একটু ঢুকবো, ঢুকে পেশেন্ট এবং ডাক্তারবাবু এদের সঙ্গে কীরকম কী ব্যাপার মানে কথাবার্তা চিকিৎসা হয় সেটা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, ডাক্তারবাবু পেশেন্ট নিয়ে ব্যস্ত। গুড মর্নিং ডক্টর, গুড মর্নিং। গুড মর্নিং ডক্টর দিব্যেন্দু রায়। ডাক্তারবাবু কতদিন আছেন এই শিবশঙ্কর সেবা সমিতি? বহুদিনই হয়ে গেল, অত হিসাব করা মুশকিল, দীর্ঘদিনের। দীর্ঘদিন। এখানে আপনাকে মানে প্রচুর রোগী দেখতে হয় ডেলি? হ্যাঁ, আসেন, অনেকেই আসেন। আচ্ছা, কতদিন আসেন? কতজন? মানে সপ্তাহে কতদিন? সপ্তাহে একদিন এখন। সপ্তাহে একদিন আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বহু শ্রেণীর মানুষই আছেন এবং যতটা আমরা এখান থেকে পারি ওষুধ, চশমা সবটাই। এইখানে রোগীরা যারা আসেন তারা মোটামুটি কী ধরনের সমস্যা তাদের ছানি ছাড়া? সব ধরনের সমস্যা। আচ্ছা, এরকম একটু ছোট ছোট করে একটু বলবেন? এরকম যে নয় শুধু ছানি নিয়ে বা কম দেখা নিয়ে আসছে তা নয়, রেটিনার প্রবলেম থেকে আরম্ভ করে গ্লোকোমা সব ধরনের সমস্যা নিয়ে আসছেন। এবং সেই রোগীদেরকে যেখানে যেখানে মোবিলাইজ করলে তারা বেস্ট ট্রিটমেন্ট পাবে সেটাও এখান থেকে করা হচ্ছে। যেমন যাদের অপারেশন দরকার হচ্ছে তাদেরকে হসপিটালের সঙ্গে, স্থানীয় হসপিটালের সঙ্গে যোগাযোগ করে তাদের যাতে বিনামূল্যে অপারেশনটা করা যায়। অপারেশনের আগের ওষুধ, পরের ওষুধ এখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে। এবং যাদের রেটিনার দামি ইঞ্জেকশন লাগবে তাদেরকেও যাতে সরকারি পরিষেবার মধ্যে থেকে বিনা পয়সায় দেওয়া যায় সেইটারও যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে গ্লোকোমা অপারেশন বা আরও অন্যান্য যে অপারেশন যেগুলো আছে, কেরাটেকটমি বা অমুক তমুক, এই যে ব্যাপার ট্যাপারগুলো আছে, এগুলো সব এখানে হয় না? এখানে কোনো অপারেশনের সেটআপই নেই, শুধু আউটডোর। আচ্ছা, আপনারা কোথায় পাঠান? বেশিরভাগটাই যায় সরকারি পরিষেবা। সরকারি। এবং সেটা কি সবই মানে চ্যারিটেবল? একদমই, সবটাই বিনামূল্যে হয়। যেটা বললাম যে অপারেশনটা হয়তো তারা যোগাযোগ করিয়ে দিই, ওখান থেকে করিয়ে আসে, তাদের যাতে হ্যারাসমেন্ট না হয় সেগুলো আমরা যোগাযোগ করিয়ে দিই। এবং তা অপারেশনের আগের ওষুধ, পরের ওষুধ সব এখান থেকেই পাই। আপনাদের এখানে ইনস্ট্রুমেন্ট মানে কীরকম কী আছে? ইনস্ট্রুমেন্ট এখানে স্ট্রিট ল্যাম্প, বায়োমাইক্রোস্কোপ আছে, থর্মোস্কোপ আছে এবং পাশের ঘরে রিফ্র্যাকশন করার যাবতীয় জিনিসপত্র সব আছে। একটু 1 মিনিট দেখানো যাবে? হ্যাঁ, এই ঘরে হচ্ছে রিফ্রেকশন করা হয়, অর্থাৎ পাওয়ার দেখা হয়। পাওয়ার দেখার জন্য ভিশন বক্স আছে, ভিডিও মিরার আছে, এখানে ট্রায়াল সেট আছে, আপনার লেন্সের বক্স আছে। আচ্ছা। এবং এখানেও রেটিনোস্কোপ বা অন্যান্য যেগুলো লাগে সবই আছে। আচ্ছা, আপনি একা সব সামলে উঠতে পারেন? চেষ্টা করুন। আর এখানে একজন আছেন, মানে পাওয়ার দেখার জন্য একজন অটোমেটিস্ট আছেন, তিনি পাওয়ারটা দেখেন, রিফ্র্যাকশনটা তিনি করেন, আর মেডিকেল পার্টটা আমি। আচ্ছা, উনি যে এমনি টেকনিক্যাল পার্টটা উনি দেখেন, আর আপনি ক্লিনিক্যাল যে মানে ক্লিনিক্যাল পার্টটা তা না করে তো আপনাকে সব একা হাতে করতে করতে পেশেন্টরা তো মুশকিলে পড়বে। হ্যাঁ, উনি কি আছেন? উনি আসবেন একটু পরে আসবেন। ওকে। আর হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবারে যাব ডক্টর সুধাকর মণ্ডলের কাছে।
উনি মানসিক রোগ বিশেষজ্ঞ। প্রেশার দেখা হচ্ছে। প্রেশারটা তো বেশ কম আছে, খাওয়া দাওয়া করতে হবে একটু। খিদেই লাগছে না না না, জিভ দেখি একটু খাওয়া দাওয়া করতে হবে। সব খাবে, সবজি, শাক সবজি, হ্যাঁ, একটা করে ডিম সেদ্ধ খান, আর শাক সবজি খান। ছোটো মাছ নিয়ে আসবেন, ছোটো মাছ খেতে হবে, হ্যাঁ, এগুলো খেতে হবে তো। আর ভিটামিনও লিখে দিন। হ্যাঁ, ভিটামিনের চেয়ে ওগুলো আসল বড় ভিটামিন। শাক সবজি, কুলেখাড়া শাক, শুনুন, কুলেখাড়া শাক এদিক থেকে দেখবেন প্রচুর আছে। আর 15 দিন থেকে দিচ্ছি। কুলেখাড়া শাকটা খাবেন, হ্যাঁ, আয়রন হবে। কারণ হচ্ছে যে প্রেশারটা বেশ কম আপনার কিন্তু। আর একটা ঘুমের ওষুধ, এই দুটো দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে। ঘুমোচ্ছে না তো বেশি, তো সারা রাত জেগে আছে। ঘুমের ওষুধের চেয়ে ওর তো অ্যানিমিয়া আছে এবং হচ্ছে থাইরয়েড আছে। থাইরয়েডের জন্য এটা কমে যাচ্ছে। থাইরয়েড তো 15 বছর ধরেই আছে। হ্যাঁ, এখন তো প্রেশারটা বেশ কমে গেছে। 165 হয়ে গেছিলো থাইরয়েড তখন। এই ডাক্তার কথা বলবো মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর সুধাকর মণ্ডলের সাথে। ডাক্তারবাবু, আপনি এই প্রতিষ্ঠানের সঙ্গে কতদিন ধরে যুক্ত? প্র্যাকটিক্যালি এই প্রতিষ্ঠান যখন তৈরি হয় তখন আমরা স্টুডেন্ট ছিলাম। 79 থেকেই আছি, এবং তারপরে যখন আমরা পাস করি তখন থেকে রোগী দেখতে আরম্ভ করি। সাধারণ পেশেন্ট সবই দেখতাম আমরা। তার সঙ্গে এই প্রতিষ্ঠানে আপনারা জানেন বোধহয়, এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে বেসিক্যালি শুধুমাত্র মানে ট্রিটমেন্ট পার্ট নয়, যাতে রোগ না হয় প্রিভেন্টিভ পার্টের ওপরে বেশি জোর দেওয়া হয়। যার জন্য আমরা মানুষকে বুঝিয়ে বলি যে সাধারণ খাবার দাবার, যেটা ন্যাচারাল যে খাবার দাবার পাওয়া যায় তাতেই খাওয়া দাওয়া করলে পরে রোগ প্রতিরোধ কতটা করা যায়, ভ্যাকসিনেশনের ব্যাপারে প্রচার করা হয়। শুধুমাত্র রোগ মানে আমরা তার সাথে সাথে মানে সামাজিক এবং অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে শুধুমাত্র শরীর স্বাস্থ্য বলতে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকও। বুঝতে পেরেছি। আচ্ছা ডাক্তারবাবু, আপনাকে একটা সেন্সিটিভ কোশ্চেন জিজ্ঞাসা করব। মানে নিশ্চিত থাকুন, কোনো ব্যক্তি বিশেষের বা প্রতিষ্ঠানগতভাবে আপনার ভূমিকা নিয়ে নয়, একান্তই একজন ডাক্তারবাবু হিসেবে সাধারণ স্বাস্থ্য বা সাধারণ খাদ্যর সঙ্গে মানসিক রোগের যোগাযোগ, মানে কিওরিংয়ের দিক থেকে বলছি, বা অভাবের দিক থেকে রোগ সৃষ্টি, অথবা যদি রোগ সৃষ্টি হয়ে থাকে কিওরিংয়ের ক্ষেত্রে স্বাভাবিক জীবনযাপন বা স্বাভাবিক খাদ্যাভ্যাস কতটা পরিমাণে উপকার বা ক্ষতিকারক হতে পারে? দেখুন, এই যে প্রথমে কথাটা বললেন যে অর্থনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিকের উপরে মানসিকের প্রভাবটা সাংঘাতিক। সামাজিক যদি অস্থিরতা হয় এবং বাড়িতে যদি খাবার টাবার না জোটে, কাজকর্ম না পায় বেকার ছেলেরা, বা বেকার ছেলে যদি না পায়, তার মানসিকতা তো মানে মানসিক অবস্থা বিপর্যস্ত হয়। তার সাথে সাথে তার বাড়ির লোকের, মা বাবারও টেনশন এবং মানসিক বিপর্যয় হয়। সুতরাং অর্থনৈতিক এবং সামাজিক পরিপ্রেক্ষিতটা তো মানসিকের স্বাস্থ্যের উপরে সাংঘাতিক প্রভাব ফেলে। আর খাদ্যের মানে খাদ্য সেরকম কোনো প্রভাব যে এই খাবো না, এই খেলে পরে হচ্ছে যে মানসিক এই হবে, এটা কোনো হচ্ছে যে সেটা মানে বেসিক্যালি তার উপরে খুব একটা প্রভাব পড়ে না। কিন্তু খাদ্য যদি মানে খাবারটাই যদি না জোটে তাহলে তো তার। বুঝতে পেরেছি। আচ্ছা, এইবারে বলুন, মানে আপনার অভিজ্ঞতা, আপনার তো অন্তত, আমার তো মনে হয় অন্তত 25 থেকে 30 বছরের অভিজ্ঞতা, না আরও বেশি? হ্যাঁ, আমি সে তো তার বেশি। আমি মানে ডাক্তারি করছি প্র্যাকটিক্যালি হচ্ছে 85 সাল থেকে। হচ্ছে তার 40 বছর হয়ে গেছে। ডাক্তারি করছি 85 সাল থেকে। ওকে। আর মানসিকের এখানে মানসিক বিভাগে ছিলাম 97 থেকে। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা জিজ্ঞাসা করব, যে যারা অর্থনৈতিক স্তরের সঙ্গে
একটা মানুষের বা একটা ফ্যামিলির অর্থনৈতিক স্তরের সঙ্গে মানসিক রোগ হবার কোনো কোরিলেশন আছে? যে নিম্নবর্গীয়, অর্থনৈতিকভাবে নিম্নবর্গীয় আর অর্থনৈতিকভাবে উচ্চবর্গীয় মানসিক রোগ হবার ব্যাপারে কোথায় অকারেন্সটা বেশি আর কম? দেখুন, দুটো ক্ষেত্রেই এখন এক নম্বর হচ্ছে যখন হচ্ছে যে মানে তার বাড়িতে যখন খাবার জোটে না, ছেলে মেয়ে খেতে পাচ্ছে না, বা নিজের কোনো কাজকর্ম নেই, খাবার জুটছে না, একবেলা খাচ্ছে, নিশ্চয় তার হচ্ছে মানসিক বড় প্রভাব পড়ছে। কারণ পরের দিন কি খাবে, এটা একটা বড় চিন্তা একদিকে। যেমন অন্যদিকে যাদের হচ্ছে প্রচুর আছে প্রাচুর্য, যারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, তারও মানসিক হচ্ছে যে বিকৃতি ঘটছে। যেমন হচ্ছে বিভিন্ন রকম নেশা এখন সাংঘাতিক রকমের যেটা জুড়েছে, উচ্ছৃঙ্খল, এবং যাদের পয়সা কড়ি একটু পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তারা হচ্ছে এই ড্রাগ বিভিন্ন রকম, শুধু অ্যালকোহল নয়, আমরা বলি যে শুধুমাত্র মদ নয়, তার সঙ্গে বিভিন্ন ধরনের ড্রাগ। এবং আপনি দেখছেন যে হচ্ছে যে বিভিন্ন তাদের মানসিক বিকৃতি ঘটছে। খবরের কাগজে প্রতিনিয়ত দেখতে পাবেন যে কীভাবে মানসিক বিকৃতি ঘটছে। ন্যাচারালি দুটো ক্ষেত্রেই, সেক্ষেত্রে মধ্যবিত্ত যেমন সমাজেরও যখন হচ্ছে চাকরি বাকরি পাচ্ছে না ছেলে মেয়ে, তখন যেন সামাজিক একটা হচ্ছে, কিন্তু অন্যদিকে লোয়ারের যখন মানে তার অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, দিন আনি দিন খায় যারা, তাদের হচ্ছে অন্যদিকে যারা ভাবছেন, যারা হচ্ছে খুবই যাদের টাকা পয়সা আছে, খাবার দাবার প্রচুর জুটছে, সুতরাং মানসিক ভালো থাকবে, তা কিন্তু নয়। মানসিক ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, এরপরে আরও দুটো প্রশ্ন করেছে, তো কারণ রোগীরা আছে, কিন্তু মানসিক ডাক্তারের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলার সুযোগটা কম। না, আমরা বেশি কথা বলি না, বেশি কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদের হয়নি তাদের জানার জন্য কিন্তু আপনাদের কথাবার্তা প্রচণ্ড মূল্যবান। আচ্ছা, এবারে বলুন যে আপনার যে অভিজ্ঞতা অ্যাজ এ ডক্টর, অর্থনৈতিকভাবে কোন স্তরের পেশেন্টরা রিকভারির চান্সটা বেশি? না, সাইকিয়াট্রিক মানসিক রোগের মানে এর সঙ্গে আমি বলছি যে অর্থনৈতিক অবস্থা, মানে যার ধরুন টাকা পয়সা বেশি আছে, তার রিকভারির জন্য অ্যারেঞ্জমেন্টটা ইজি, এই ধরনের ব্যাপার ট্যাপার আছে? না, সে তো ঠিকই, হ্যাঁ সে তো ঠিক। যারা হচ্ছে যে অর্থনৈতিকভাবে একদম পিছিয়ে পড়া, তাদের ক্ষেত্রে ওষুধপত্র এবং তাদের ধরুন শুধু ওষুধপত্র নয়, তাদের সামাজিক প্রেক্ষিতটাও বাড়ির, ঠিক আছে, তাতে তো আরও বেশি প্রভাব। আর লাস্ট কোশ্চেন, মহিলা এবং পুরুষদের মধ্যে অকারেন্সটা কীরকম, মানে কোন কোন রোগ, মানে কোন জেন্ডারে বেশি, এবং কন্ট্রোলের ক্ষেত্রে কোনটাতে অসুবিধে? এখন ধরা আগে যেরকম ছিল, মহিলাদের ক্ষেত্রে ডিপ্রেশনটা বেশি হয়, হ্যাঁ, কিন্তু এখন তা নয়, সবার ক্ষেত্রে ডিপ্রেশন আসছে, যেহেতু মানে ডিপ্রেশনের কারণ কি একই? ডিপ্রেশনের কারণ একই নয়, বিভিন্ন ক্ষেত্রে, সব ক্ষেত্রে একই নয়। একদিকে অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, তার হচ্ছে বাড়ির কোনো ক্ষেত্রে মানে হলো ডিপ্রেশন হতে পারে। সুতরাং তবু মেয়েদের ক্ষেত্রে ডিপ্রেশনটা বেশি আসে। আর অন্যান্য সাইকোসিস, এই যে যেটাকে বলে যে পাগল, হ্যাঁ, মানে একদমই মানে যার বিহেভিয়ারের মধ্যে সিজোফ্রেনিয়া বা সাইকোসিস যে কোনো কারণ হতে পারে। তবে এটা দেখা গেছে, হ্যাঁ দেখা গেছে যে এটা অনেকটা জেনেটিক্যালি হচ্ছে, যে মানে হেরিডিটারি, মানে বাবার থাকলে ছেলের মধ্যে ট্রান্সফার হচ্ছে, সবটাই নয়, কিছুটা চান্স থাকে, মা বাবা থাকলে পরে কিছুটা চান্স থাকে, সবটাই নয় কিন্তু। হ্যাঁ, আমি সবাইকে বলি যে একটা জমিতে, মানে গ্রামের গিয়ে যখন বক্তব্য রাখি তখন হচ্ছে যে বলি, যেমন ধরুন হচ্ছে যে একটা জমিতে যে চাষ করবেন, আলু চাষই করবেন, আলুর বীজটা শুধু ভালো হলেই চলবে না, তার সঙ্গে পরিচর্যার জমিটাও ভালো হবে। সুতরাং ফলনটা হওয়ার জন্য সবটাই নির্ভর করছে। আপনি মানে সপ্তাহে কতদিন এইখানে আসেন, মানে এই চিকিৎসার জন্য? এখন প্রত্যেক দিনই প্রায় আসি। প্রত্যেক দিন আসেন? শুধুমাত্র মানসিক না, আমি তো এই জেনারেল পেশেন্টও দেখে দিচ্ছি। ওকে, বুঝতে পেরেছি। আমি এই বৃহস্পতিবার আমাদের প্রতিষ্ঠান বৃহস্পতিবার বাদ দিয়ে সব দিনই খোলা আছে। এই সাইকিয়াট্রির যে পেশেন্টরা আছেন, তাদের ডেলি কতজন করে মোটামুটি রোগী দেখতে হয়? সেটা বেশি নয়। আচ্ছা, আর এর যে রোগের যে খরচ খরচা, মানে মেডিসিনের যে পার্টটা, তা এই মেডিসিনের পার্টে কি খুব কস্টলি না, মানে না কস্টলি সেরকম নয়। ধরুন হচ্ছে যে অন্যান্য অনেক কিছু আছে যেগুলো খুবই কস্টলি,
অন্যান্য রোগে অনেক ক্ষেত্রে। কিন্তু একটাই অসুবিধে, মানুষের মনের মধ্যে একটা মানে সাইকিয়াট্রিক মানসিক রোগীর দেখলে পরে তার হচ্ছে যে বাড়ির লোক, সমাজের অন্যরা লুকিয়ে রাখে। কারণ হচ্ছে একটা স্টিগমা, এখনও স্টিগমা, সামাজিক স্টিগমা একটা, যে ওর দেখ মানসিক রোগ রয়েছে। কিন্তু মানসিক রোগটা যে কোনো রোগের মতো, একটা হাইপার টেনশন, প্রেশারের রোগী, একটা সুগারের রোগী, সে তো সারা জীবন ওষুধ খায়। আপনার কাছে একটা আনন্দ সংবাদ নিয়ে আমি ইন্টারভিউটা শেষ করছি। সেটা হচ্ছে আপনি একজন ইয়ং পার্সন, সে ছেলেই হোক আর মেয়েই হোক, দেখেছেন, তারপর আপনার আন্ডারে থেকে সে চিকিৎসা করিয়ে এখন একদম সুস্থ হয়ে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করছে, বা চাকরি বা বিয়ে হোয়াট এভার করছে। এরকম একটা উদাহরণ দিয়ে বলুন, আমি তারপরে। না, সেরকম অনেকগুলোই আছে, সেটা প্রচুর আছে, সেটা তো আমাদের মানে একটা উদাহরণ যেটা আই ওয়ান্ট টু এন্ড ইট ইন আ পজিটিভ নোট। নামটা নয়, না নামে তো নয়, সেই আপনি মানে শ্রীমতী বা শ্রীমান অমুক। না, সে অনেক আছে যারা হচ্ছে যে সিভিয়ার ডিপ্রেশনে চলে গিয়েছিল, তারপরে পরবর্তীকালে তারা হচ্ছে ভালোভাবে তারা যথেষ্ট প্রতিষ্ঠিত হয়েছে। এরকম আছে যে এখানেই আমাকে একটা ছেলে দেখাতো, তার মানে একদম সে উচ্চ জায়গায় চলে গেছে, খুবই ভালো জায়গাতে। তাছাড়া হচ্ছে বাইপোলার যে পেশেন্টগুলো তখন হচ্ছে যে কোনো সময় ডিপ্রেশনে চলে যায়, ম্যানিক হয়ে যায়, তারা বাইপোলারের ওষুধ খেয়ে অনেকে স্বাভাবিক জীবনযাপন করে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। আপনাকে অশেষ ধন্যবাদ যে এতগুলো আমি চেয়েছিলাম যে এই সাক্ষাৎকারটা একটা পজিটিভ নোটে শেষ হোক আপনার কাছ থেকে। এই পর্যন্ত তার মানে যে যদি কখনো কোনো মানসিক রোগ হয়, তার মানে এই নয় যে জীবনটা গেল। না, নিশ্চয়ই না। একটা হাইপার টেনশন, আজকে হার্টের রোগ হলে পরে সে কিন্তু হার্টের রোগে মারা যায়, মানসিক রোগে কিন্তু সেভাবে মারা যায় না। সুগার যে ডায়াবেটিস রোগী, তাকে সারা জীবন ওষুধ খেতে হয়। সুগারের তার কমপ্লিকেশন আছে অনেক কিছু, ওষুধ খাওয়ার পরেও তার অনেক কমপ্লিকেশন হচ্ছে। কিন্তু মানসিক রোগে যদি বাড়ির সহযোগিতা পায়, বাড়ির লোকের সহযোগিতা পায়, তাহলে সে সুস্থভাবে জীবনযাপন করবে এবং সে সুস্থ জীবনে সে ফিরে এসে তার সমস্ত কিছু কাজকর্ম সে করবে। একটা যে কোনো মানসিক মানে চাপ পড়লেই তার মানসিক রোগ হতেই পারে তার। নমস্কার, হ্যাঁ, ধন্যবাদ। ডেলি মোটামুটি কজন রোগী দেখতে হয়? 30 থেকে 50 টা। 30 থেকে 50। আর আপনি বসুন। আর এইখানে এই যে আই ক্যাম্প যেগুলো হয়, এই আই ক্যাম্পেও কি আপনারা যান নাকি? যে এই যে বিভিন্ন জায়গাতে বলে যে আই ক্যাম্প হবে বিনামূল্যে চোখ দেখা। ক্যাম্পে বলে যায়। এখানে কি কি ফেসিলিটি হচ্ছে? এখানে ফেসিলিটি বলতে চোখটা তো নিখুঁতভাবে এখানে দেখা হয়, হ্যাঁ, যেভাবে চেক করা হয়, আশা করি বর্ধমানে ভালো ভালো সেট আপে হয়তো এইভাবে বাইকটা ডাউট আছে, এখানে নিখুঁতভাবে চেক করা হয়। আচ্ছা, ঠিক আছে। প্লাস চশমাটা যারা আছে, গরিব মানুষদের আছে, আর্থিক সমস্যা নেই, তাদেরকে পুরোটা কাউকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়, কাউকে স্বল্প মূল্যেও দেওয়া হয়। আচ্ছা, আপনারা এখানে কাজ করে খুব আনন্দে আছেন? হ্যাঁ, আমি কাজ করছি। আপনি পেশেন্ট, আপনি কতদিন দেখাচ্ছেন? আমি ফার্স্ট টাইম এসেছেন। আশা করি আপনার অভিজ্ঞতা খুবই ভালো হচ্ছে। হ্যাঁ। ডক্টর গিরিশপতি চক্রবর্তী, জেনারেল মেডিসিন এবং জয়েন্ট সেক্রেটারি অফ দিস অর্গানাইজেশন। গুড মর্নিং ডক্টর গিরিশপতি চক্রবর্তী। আপনি তো মানে এসেই তো সঙ্গে সঙ্গে একদম ঠিক ইন বিজনেস। তো আপনারও তো বিভিন্ন জায়গাতে থাকে, মানে আপনি মানে সপ্তাহে কতদিন আপনি অ্যাভেলেবেল এইখানে? আমি এখানে 3 দিন, সোম বুধ শনি। কখন থেকে কখন? মোটামুটি 11টার পর থেকে। 11টার পর থেকে যতক্ষণ পেশেন্ট থাকবে। যতক্ষণ পেশেন্ট থাকে। এইটাই হচ্ছে কত পেশেন্ট থাকে? 1টা-1.5টা অবধিও থাকে। একটু সংখ্যার এখানে যদি সংখ্যার বিচারে যদি বলি, সংখ্যার বিচারে ধরুন অ্যাভারেজে 15 থেকে 35 এর মধ্যে ঘোরাফেরা করে। 15 থেকে 35। এবং এই সমস্ত কাজই হচ্ছে একদম বিনামূল্যে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো ইয়ে নেই, ওনাদের একটা টিকিটের রেজিস্ট্রেশন হয়, সেটা তো নমিনাল, শুধু টোকেন একটা। এখানে ভিজিট কিছু নেই।
মানে মেডিকেল এক্সপ্রেস বলে কোনো বস্তু ইয়ে বলে এখানে যে কোনো ওনারা যে কাজই করুন না কেন ওই রেজিস্ট্রেশনে যা হলো তাই একটা টোকেন অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ছাড়া আর কিছু না। ওষুধও এখান থেকে ফ্রি দেওয়া হচ্ছে যতটা আমাদের পক্ষে সম্ভব। মা কতদিন ধরে আসেন এখানে? যখন থেকে মানে ধরুন এটা হয়েছে আমরা 2 টাকা চারানা থেকে এখানে 2 টাকা চারানা থেকে একদম শুরু থেকে 2 টাকা চারানা থেকে। এবং অন্য কোনো যা মানে ডাক্তারবাবুকে দেখানোর কথা ভাবতেও পারেন না? না না সেটাই তো। আপনি ওই একই ওনার সঙ্গে উনি এসেছেন অ্যাকম্প্যানিং। ও আচ্ছা 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 সঙ্গে সঙ্গে এসেছেন। আচ্ছা আচ্ছা দিদি আচ্ছা আচ্ছা আপনি? আচ্ছা আচ্ছা। আর এখানে কীরকম মনে হচ্ছে যেন ঠিক সেই মেডিকেল ব্যাপারটা নয়, মনে হচ্ছে যেন বাড়ি ঘর দরের মধ্যে আসার মতো। হ্যাঁ, এবং তার ফলে কোনো একটা হসপিটালে ঢুকলে মনে হয় বুকটা কাঁপতে থাকে, এই রে এবারে কী বলবে না বলবে এই ধরনের কোনো চিন্তাই নেই। আর ডাক্তারবাবু যদি এইভাবে যদি হেসে যদি ট্রিটমেন্ট করেন তাহলে তো আপনার মানে অর্ধেক রোগ তো সেখানেই শেষ। ডাক্তারবাবু আপনার একটা রিলেশন তৈরি হয়ে যায় এই সেবা সমিতির সঙ্গে ওনাদের, একেবারে দীর্ঘদিন একটা সম্পর্ক। এটা কিন্তু আমরা মেনটেন করি। আমরা কিন্তু ফোন ব্যাক করছি এখন, অর্থাৎ পেশেন্টদেরকে এখান থেকে আমরা ফোন করে তাদের সম্বন্ধে খোঁজ খবর নেওয়া শুরু করেছি। মানে টেলিমেডিসিন চালু হয়ে গেছে। ফোন করে তারা কেমন আছে, আমাদের এখান থেকে সার্ভিস পেয়ে তাদের কেমন লাগলো, তাদের যদি কোনো সাজেশন থাকে আমরা সেগুলো নোট করছি। আচ্ছা ডাক্তারবাবু, ধরুন এখান থেকে 10 কিলোমিটার ধরে কোনো একজন পেশেন্ট আছে, রাত্রি 7টার সময়তে তার কোনো সমস্যা শুরু হয়েছে, সে এখানে ফোন করতে পারবে, এ নিয়ে কোনো প্রবলেম নেই। 24 আওয়ার্স আমাদের টেলিফোন। আচ্ছা, মানে দর্শকদের সুবিধার জন্য বলি, এই যে টেলিফোন নাম্বারে ডিস্ট্রেস কল করতে পারবে সেই টেলিফোন নাম্বারটা একটু বলবেন? আমাদের এখানে সেবা সমিতির যে টেলিফোন নাম্বার, আচ্ছা সেই টেলিফোন নাম্বারটা আপনি নোট করে নেবেন। ওইটা আমাদের সেবা সমিতির ওই যে আমাদের যে বিয়েটা দেওয়া হয়, হ্যাঁ, তারই মাথার উপর দেওয়া আছে। আচ্ছা, ওইটাই হচ্ছে মানে কানেক্টিং, মানে 24/7 ওটা চালু। আপনি ওটা সব সময়ের জন্য যোগাযোগ রাখতে পারবেন। এছাড়াও অনেক ক্ষেত্রে আমাদের টেলিফোনটাও দিয়ে দেওয়া হয় নাম্বার, আমরা লিখে দিই, তখন তারা আমাদেরকে ফোন করেন। ওকে, এই দেখুন এই যে টেলিফোন নাম্বারটা নোট করে নিন। প্লেন কার্টিজেন নয়, এগুলো সবকটা মানে নাম্বারই তো চালু আছে। ওই যে মোবাইল নাম্বারটা, এই জেনারেল মেডিসিন হচ্ছে সবথেকে বেশি ডিস্ট্রেসের জায়গা। এইখানে যাদের এই টেলিফোন নাম্বারটা রাখা দরকার তারা রেখে নিন। আর আপনি তো নট অনলি অ্যাজ এ ডক্টর, আপনি তো আদারওয়াইজ তো সংগঠনটার সঙ্গে, আমাদের এই পত্রিকাও বেরোয় এখান থেকে, এই পত্রিকার সঙ্গে যুক্ত। ইনফ্যাক্ট এখানকার কাজের সঙ্গে আমরা যুক্ত সবাই মানে শুধু যে পেশেন্ট অ্যাটেন্ড করছেন নয়, আমাদের এই টোটাল অ্যাক্টিভিটিটাই, অ্যাক্টিভিটির সঙ্গে আমরা যুক্ত আছি এবং চেষ্টা করছি যতটুকু। প্রসঙ্গক্রমে বলে রাখি, ডক্টর গিরিশপতি চক্রবর্তী কিন্তু এই সেবা সদনের কিন্তু উনি হচ্ছেন জয়েন্ট সেক্রেটারি, অর্গানাইজিং জয়েন্ট সেক্রেটারি, নট অনলি মেডিকেল অফিসার, অর্গানাইজেশনের উনি জয়েন্ট সেক্রেটারি। কাজে বুঝতে পারছেন যে পেশেন্টের দেখাশোনা করা ছাড়াও তিনি আরও অনেক গুরুদায়িত্ব কাঁধে বহন করেন। আমি আর তার সময় নষ্ট করছি না, চেম্বারে ঢুকে ডাক্তারবাবু পরে আপনার সঙ্গে আবার কথা হবে। এখন কথা হবে এই সেবা সদনের মেডিসিনের সিনিয়র মোস্ট ডক্টর এবং বর্ধমানের প্রখ্যাত জেনারেল মেডিসিন ডক্টর তুষার বটব্যালের সঙ্গে, যিনি এই সেবা সদনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে বহু বছর ধরে জড়িত। তো আসুন আগে ওনার সঙ্গে পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক, তারপরে বাকি কথা। ডক্টর বটব্যাল, স্বাগত। আপনি এই সেবা সদনের সঙ্গে আপনার অ্যাসোসিয়েশনটা যদি একটু বলেন। আমি বর্ধমান শহরে 1982 সাল থেকে আছি, আর এখানে যুক্ত আছি 1944 সাল থেকে, প্রায় একটানাই আছি। বিভিন্ন ইয়েতে আছি, যেমন ডাক্তার হিসেবে আছি, আবার আমাদের যে এটা
ওই স্বাস্থ্য মানুষ যে ত্রৈমাসিক পত্রিকা আছে তারও সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে, আর এখানে পরিচালক মণ্ডলী তো আমি আছি, সবাইতেই জড়িয়ে আছি। মানে আপনি এই যে সেবা সদনের সঙ্গে যে যুক্ত হলেন, এটার পিছনে তো একটা তো ইন্সপিরেশন বা একটা তো কারণ আছে, সে কারণটা যদি একটুখানি। কারণটা হচ্ছে আমি তখন হাসপাতালে কাজ করি, আর শিবশঙ্কর চৌধুরী নাম আমি অনেক শুনেছিলাম। মানুষটি দেশপ্রেমী এবং দেশের জন্য ব্রিটিশ কারাগারে অত্যাচারিত হয়েছেন। স্বাধীনতার পর তিনি মানুষের সংগ্রামের সাথী হিসেবে মানুষের পাশে ছিলেন এবং দুর্ভাগ্যজনক আমাদের পক্ষে যে স্বাধীন দেশে একজন স্বাধীন সংগ্রামীকে খুন হতে হয়, তার বন্ধুবান্ধব অনুরাগীরা তার স্মৃতি রক্ষার্থে সাধারণ মানুষের সেবার জন্য এই প্রতিষ্ঠানটি করেছেন। এটি আমি যখন হেলথ সেন্টারে কার্যকরী গ্রামে তখন এই সমিতির কথা শুনছিলাম এবং তখনই আমি মনে মনে ঠিক করেছিলাম যে এই সমিতির সঙ্গে কোনোভাবে আমি যুক্ত হব। তাই যখন সুযোগ হলো এখানে আসার পর আমি এটির সঙ্গে যুক্ত হলাম। আপনি তো এই প্রতিষ্ঠানের একদিকে সভাপতি এবং ডাক্তারবাবু হিসেবে তো যা আছেন, তাই এই মানুষের মধ্যে এই সেবা প্রতিষ্ঠান কী ধরনের মানে প্রভাব ফেলেছে বলে আপনি নিজে দেখতে পাচ্ছেন? রোগীদের মধ্যে এই সেবা সদনের চাহিদা কেমন? রোগীদের মধ্যে এই সেবা সদনের জনপ্রিয়তা খুবই বেশি, তবে যে কোনো সব প্রতিষ্ঠানে যেমন জোয়ার ভাটা হয় নদীর মতন, এখানেও কখনো কখনো কাজের জোয়ার আসে, আবার কখনো কখনো ভাটাও পড়ে, কিন্তু মানুষের মধ্যে এই সমিতির উপর একটা নির্ভরতা আছে। এই সমিতির কাছে তারা অনেক কিছু তাদের প্রত্যাশা এবং প্রথম থেকেই এই সমিতি চেষ্টা করেছে মানুষের মধ্যে কী করে রোগ প্রতিরোধ করা যায় তার চেষ্টা করার জন্য। ওর জন্যে স্বাস্থ্যমেলা অনুষ্ঠান করেছে, সেখানেও আমরা এখানে হাসপাতালে চিকিৎসক হিসেবেও বিভিন্ন গ্রামে গ্রামে গেছি, সেখানে সেমিনার করেছি, মানুষকে উদ্বুদ্ধ করেছি। আজও আমাদের সেবা সমিতির বিশিষ্ট চিকিৎসকরা ডাক্তার বিশ্বজিৎ চক্রবর্তী, ডাক্তার সুধাকর মন্ডল, ডাক্তার সফল মন্ডল, তারা সব যাচ্ছেন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, সেখানে গিয়ে মানুষকে সচেতন করছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে কিউরেটিভ চিকিৎসা আমরা আউটডোরে দিয়ে থাকি সেটাও চালিয়ে যাচ্ছি। আমরা দুটো দিকই, বিশেষ করে প্রতিরোধমূলক বেশি জোর এবং চিকিৎসার বিষয়ে তো কিছুটা আমাদের আছে। তার সঙ্গে আমাদের আছে প্যাথোলজি ডিপার্টমেন্ট, আমাদের আছে এক্স-রে, আমাদের আছে ইসিজি, এগুলি সার্ভিসও আমাদের পাশাপাশি চলছে এবং আশাকর্মীদের সুশিক্ষিত করার এখানে প্রজেক্ট চলছে। আমরা ত্রৈমাসিক একটি পত্রিকা বের করে সেখানে অনেক জ্ঞানী গুণী অধ্যাপকদের লেখা ছাপাচ্ছি, আমিও মাঝে লিখে থাকি এবং সেটিও হচ্ছে মানুষের স্বাস্থ্য এবং পরিবেশ সম্পর্কে বিশেষভাবে প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। আচ্ছা ডাক্তারবাবু, এবারে আপনাকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা কিন্তু ডাক্তারবাবু হিসেবে না, সভাপতি হিসাবে। তার সভাপতি হিসাবে আপনি মানুষের কাছ থেকে কী ধরনের সহযোগিতা বা সাড়া পাচ্ছেন? সারা এক কথা বলা হয় তা অভূতপূর্ব। আমরা যে সমস্ত প্রজেক্ট নিয়েছিলাম, যেমন ব্লাড ব্যাঙ্ক আমাদের হয়েছিল অনেকদিন ধরে, কিন্তু সেটার যে আধুনিকীকরণ, কম্পোনেন্ট সেপারেশন পোর্শনটা, তার জন্য প্রচুর টাকার প্রয়োজন ছিল এবং আমি দেখেছি যে মানুষ এগিয়ে এসছেন, মুক্ত হস্তে দান করেছেন এবং তাদের সেই দানের উপরে ভিত্তি করি আমরা শুধু যে কম্পোনেন্ট সেপারেশন করতে পেরেছি তাই নয়, আমরা পাশেই সেবাশ্রীর পাশেই একটি প্রায় একই ধরনের আরেকটি আমরা বিল্ডিং করছি, সেখানে আমাদের কর্মধারা আরও সম্প্রসারিত হবে। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে আমাদের এখানে একটি লাইব্রেরিও আছে, ফকিরগাঁও স্মৃতি লাইব্রেরি, এবং সেখানেও আমাদের অনেক বই আছে এবং সেখানে অনেক ছাত্রছাত্রী এসে সেখানে পড়াশোনা করে। এই সুতরাং এবং বিভিন্ন সেমিনার আমরা এখানেও করছি, যেখানে আমরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করছি। আমাদের এখানে যে রক্তদান কর্মসূচি, এই সামনে রবিবার একটি সেমিনার হবে, সেখানে আমি নিজেও রক্তদান উপলক্ষে কিছু স্লাইড শো করবো সেখানে করেন। আর আপনাকে লাস্ট প্রশ্ন, ধরুন এখানে রোগীরা যারা আসছেন, কিন্তু ভলান্টিয়ার হোক বা যারা আরও অন্যান্য যারা মানে যাদের সাহায্য করার ইচ্ছে বা ক্ষমতা দুটোই আছে, তারা এই
সংস্থার সঙ্গে কিভাবে যুক্ত হতে পারে সে ব্যাপারে তাদের জন্য একটা মানে কি নিয়মকানুন বা ব্যাপারটা আছে সেটা যদি একটু বলেন। তারা এসে আমাদের সম্পাদক প্রতিদিনই আসেন, ডক্টর সম্বোধন প্রামাণিক, তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যার সুবিধা অসুবিধে যারা যোগ দিতে চান তারা তার কাছে আবেদন রাখবেন। আমরা সেগুলি সভাপতি এবং আমাদের যে গভর্নিং বডি সেই মিটিংয়ে আমরা সেই প্রস্তাবগুলি নিয়ে আলোচনা করব এবং সিদ্ধান্ত নেব। আপনাকে অশেষ ধন্যবাদ এত ইনফরমেশন দেওয়ার জন্য এবং যে জনহিতকর কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন তার জন্য আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ। রয়েছেন ডক্টর স্বপন কুমার মণ্ডল, গায়নাকোলজিস্ট, স্ত্রী রোগ বিশেষজ্ঞ। এই বর্ধমানের শিব শঙ্কর সেবা সমিতিতে উনি অনেক দিন ধরেই আছেন এবং ওনার অভিজ্ঞতা বা স্পেশাল কোনো অ্যাডভাইস যদি কিছু থেকে থাকে তাহলে সেটা শোনার জন্যই এসেছি। ডক্টর মণ্ডল, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমি ওই 2000 সাল থেকেই দেখছি আর কি পেশেন্ট, প্রতি শুক্রবার দেখি সকাল দিকটায়। তো কথা হচ্ছে যে গাইনির পেশেন্ট দেখি, এমনিতে ঠিকই আছে সব কিছু, এখানে ভালোভাবেই চলে, ম্যানেজমেন্ট ভালো, সব কিছুই ভালো। কাজেই পেশেন্টরা আসে, দূর দূরান্ত থেকে পেশেন্ট আসে, অনেক দূর থেকে আসে পেশেন্ট। তো চলছে এখানে প্রতি শুক্রবার আমার দিকটা। এখানে বিভিন্ন আরও আছেন, আমি সেগুলো বলবো না, উনি সবাইকার নিয়েছেন, ইন্টারভিউ নিয়েছেন। তো কথা হচ্ছে যে বাকি যারা রয়েছে অন্যান্য ইয়েতে, মেডিসিনে, সার্জারিতে, অর্থোপেডিক্স, ইএনটি সব আলাদা আলাদা রয়েছে, তারা আসেন, তারা তাদের মতো করে এখানে। আচ্ছা ডাক্তার, একটা জিজ্ঞাসা করি, ধরুন মহিলাদের ব্যাপার তো, এদের মধ্যে একটা সার্জারি পার্ট আছেই, এভরিবডি নোজ। তাই এই সার্জিক্যাল যে পার্টটা সেটা কী করে ম্যানেজ করা হয়? এই সার্জিক্যাল পার্ট যদি দেখা যায় যে ইফ ইট ইজ অপারেবল, তাহলে আমরা সেটাকে হাসপাতালে রেফার করি, কারণ এখানে সেই ফেসিলিটি নেই। এই হচ্ছে কথা। আর এখানে যে মহিলা যে রোগীরা আসেন, রোগিনীরা আসেন, তারা কি মোটামুটি সমাজের সর্বস্তর থেকে আসেন না গরিব নিম্নবর্গীয়রাই বেশি? বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত এইগুলোই আসে, আবার ইয়েও আসে, কিছু কিছু আসে। আচ্ছা, মোটামুটি কী ধরনের সমস্যা, অপুষ্টি বা অন্য? অপুষ্টি তো আমাদের দেশে রয়েছে লোয়ার ক্যাটাগরি, আর বেশিরভাগ যেগুলো আছে এই বিভিন্ন রক্তাল্পতা থাকে, সাদা স্রাব থাকে, উইকনেস থাকে, এই সমস্তগুলো নিয়ে আসে আর কি। গাইনোকোলজিক্যাল প্রবলেম, কারো ব্লিডিং প্রবলেম থাকে, কারো বেশি হয়, কারো মানে অনেক দিন ধরে ভুগছে বা করছে, সেগুলোকে যাই ডিটেক্ট করে যদি ইফ ইট ইজ অপারেবল তাহলে তাকে হাসপাতালে রেফার করে দেওয়া। ফাইনালি ওয়ান লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে প্রেগন্যান্সি ম্যানেজমেন্ট কী করে করা হয়? প্রেগনেন্সি ম্যানেজমেন্ট এখানে দেখায়, যেমন আজকে প্রথম কেসটাই ছিল প্রেগনেন্সি পেশেন্ট, 22 উইক্সের মতো প্রেগনেন্সি তার রানিং, এখানে প্রথম থেকেই দেখাচ্ছে। যখন ডেলিভারির ব্যাপার আসবে তখন ওরা হাসপাতালে যাবে, এছাড়া তো উপায় নেই। এবং সব কিছু স্মুথ চ্যানেলে, মানে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, অসুবিধা কিছু হয়? এখানে দেখায়, এখানে ওষুধ ফষুধ দেওয়া হয়, যারা পায় এখান থেকে নিয়ে যায়, বাকিটা ঠিক দেওয়া হয়। আপনাকে অশেষ ধন্যবাদ এই ব্যাপারে একটু আলোকপাত করার জন্য। বর্ধমান শিব শঙ্কর সেবা সমিতিতে এমনিতেই সেবামূলক, নামটাই তো সেবা সদন, ন্যাচারালি তারা তো সেবা তো করেই চলেছে এবং আপনাদের মতো ডেডিকেটেড সার্ভিস দিচ্ছেন। এবং ডাক্তার, আপনি কত বছর, আপনার বয়স কত এবং কত বছর ধরে আছেন? আমার বয়স হচ্ছে 70। এবং আপনি কতদিন ধরে আছেন? হ্যাঁ, কতদিন ধরে আছেন মানে এই সেবা সমিতিতে? জন্মলগ্ন থেকে? না, জন্মলগ্ন না, আমি 2000 থেকে 25 বছর হয়ে গেল। 25 বছর হয়ে গেল। ঠিক আছে ডাক্তারবাবু, আপনার জন্য শুভেচ্ছা রইল। নমস্কার।